লন্ডনের এক কুয়াশাচ্ছন্ন সকাল। এক তরুণী শার্লক হোমসের শরণাপন্ন হলেন। তার বোনের রহস্যময় মৃত্যু ও নিজের জীবন নিয়ে বেশ উৎকণ্ঠিত তিনি। একটি ঘর, বন্ধ দরজা জানলা, অথচ ভিতরে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। মৃত্যুর আগে একটাই কথা বলে গিয়েছিল তার বোন, দ্য স্পেকলড ব্যান্ড। কিন্তু কি এই স্পেকলড ব্যান্ড? কেন রাতের অন্ধকারে ঘটে চলেছে এমন অলৌকিক ঘটনা? আর কিভাবে হোমস তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এই রহস্যের জট খুলবেন? আজকের রোল সাউন্ড গপ্প পর্বে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজের অন্যতম জনপ্রিয় ও রহস্য ঘন গল্প দি অ্যাডভেঞ্চার অফ দি স্পেকলড ব্যান্ড অবলম্বনে ডোরা কাটা ফিতে। আজকের এই পর্বে শুনুন এক নিঃশ্বাসে রহস্য, উত্তেজনা আর চমকে ভরা এক শার্লক হোমস কাহিনী। শুরু হচ্ছে ডোরা কাটা ফিতে। শার্লক হোমস মামলা হাতে নিত বেছে। উদ্ভট, অদ্ভুত, ফ্যান্টাস্টিক রহস্য না হলে টাকার প্রলোভনেও আজে বাজে কেসে নাক গলাত না। ও ভালোবাসত জটিল ধাঁধার সমাধান করতে, এবং ভালোবাসার টানেই দেখেছি গত ৮ বছরে ৭০টি অত্যদ্ভুত মামলার সমাধান করেছে, এবং এর প্রতিটিতেই ওর সান্নিধ্য লাভের সুযোগ আমি পেয়েছি। ওর আশ্চর্য তদন্ত পদ্ধতিও আমি লক্ষ্য করেছি। এই সবের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর কেস হল স্টোক মোরানের নামকরা ফ্যামিলি রয়লারদের ব্যাপারটা। ১৮৮৩ সাল, এপ্রিল মাস তখন সবে শুরু হয়েছে। ৭ সকালে ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখলাম আমাকে ঠেলে তুলছে শার্লক হোমস স্বয়ং, অথচ চিরকালই বেলা পর্যন্ত ঘুমোনো ওর অভ্যেস। ওয়াটসন, মক্কেল এসেছেন, তরুণী মক্কেল। এত সকালে যখন বাড়িশুদ্ধ সবাইকে জাগিয়েছেন, তখন বুঝতে হবে কেসটা ইন্টারেস্টিং। তোমাকে তাই না ডেকে পারলাম না। আরে আরে ভাই, ভালোই করেছ। এই সুযোগ কেউ ছাড়ে? চলো। আশ্চর্য বিশ্লেষণী শক্তি আর যুক্তির খেলা দেখিয়ে হোমস যেভাবে রহস্য সমাধান করে তা চিরকালই আমার কাছে একটা গভীর আনন্দের ব্যাপার। তাই চটপট সেজেগুজে নিয়ে গেলাম বসবার ঘরে। আমাদের দেখেই উঠে দাঁড়ালেন একজন মহিলা, মুখটা কালো ওড়নায় ঢাকা। প্রসন্ন কণ্ঠে হোমস বললে, আমার নাম শার্লক হোমস। ইনি আমার প্রাণের বন্ধু ডক্টর ওয়াটসন, সহযোগীও বটে। এর সামনেই আপনি সব কথা খুলে বলতে পারেন। আপনি বরং আগুনের পাশে গিয়ে বসুন। শীতে কাঁপছেন দেখছি। শীতে নয় মিস্টার হোমস, আমি ভয়ে কাঁপছি। এই কথা বলে মুখ থেকে ওড়না সরালেন মেয়েটি। দেখলাম সত্যি উদ্বেগ, আতঙ্কে মুখখানা ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখে ভয় তরাসে চাহনি। বয়স ৩০-এর নিচে। অকালে চুল পেকেছে। পা থেকে মাথা পর্যন্ত পিচ্ছিল চাহনি বুলিয়ে নিয়ে হোমস অভয় দিয়ে বলল, ভয় কি, সব ঠিক হয়ে যাবে। সকালের ট্রেনে এলেন। হ্যাঁ, আপনি তাহলে চেনেন আমাকে? না, চিনি না। তবে রিটার্ন টিকিটটা দস্তানায় গুঁজে রেখেছেন দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছেন কাক ডাকা ভোরে। এক ঘোড়ায় টানা হালকা গাড়িতে স্টেশনে পৌঁছেছেন। রাস্তা অনেকখানি এবং খুবই খারাপ। ভদ্রমহিলা হতভম্ব হয়ে গেলেন। মৃদু হাসল হোমস। জামার ৭ জায়গায় কাদা লাগিয়ে এসেছেন। এক ঘোড়ায় টানা গাড়িতে কচুয়ানের বাঁ পাশে বসলে তবেই ওইভাবে কাদা ছিটকে লাগে। ধরেছেন ঠিক। সত্যি বাড়ি থেকে বেরিয়েছি ৬টার আগে। মিস্টার হোমস, এ অবস্থা বেশি দিন চললে নির্ঘাত পাগল হয়ে যাব আমি। আপনি আমাকে বাঁচান। এই মুহূর্তে আপনাকে টাকা করে দিতে পারবো না, কিন্তু ২-১ মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে আমার। টাকা তখন আমারই হাতে আসবে।
আপনার পাওনা আমি মিটিয়ে দেব মিস্টার হোমস। আপনার সমস্যাটা বলুন। সমস্যাটা সৃষ্টি হয়েছে কতগুলো ধোঁয়াটে ব্যাপারের জন্যে। ভীষণ ঘাবড়ে গিয়েছি। একমাত্র একজনই আমাকে উচিত পরামর্শ দিতে পারেন এই পরিস্থিতিতে, কিন্তু কিন্তু তিনিও খুব একটা পাত্তা দিচ্ছেন না। ভাবছেন সবটাই মন গড়া ব্যাপার। ভয় পেয়ে উল্টো পাল্টা ভাবছি। মেলি কল্পনা। আপনার কাছে ছুটে এসেছি এই কারণেই। বেশ তো, বলুন না। আমার নাম হেলেন স্টোনার। স্টোকমোরানের রয়লট ফ্যামিলির শেষ বংশধর আমার সৎ বাবা। এককালে এ বংশের প্রতাপ ছিল, টাকার জোর ছিল। এখন 200 বছরের বাড়িটা আর কয়েক একর জমি ছাড়া কিছু নেই। আমার সৎ বাবা এই বংশের শেষ পুরুষ। উনি ভাগ্য ফেরানোর জন্যে কলকাতায় যান। ডাক্তারি করে যথেষ্ট রোজগার করেন। তারপর একদিন রাগের মাথায় খাস চাকরকে মারতে লাগলেন। মারতে মারতে একদম মেরে ফেলায় কোনো মতে ফাঁসির দড়ি থেকে বেঁচে যান। কিন্তু জেল খাটতে হয় অনেক দিন। জেল থেকে বেরিয়ে চলে আসেন ইংল্যান্ডে। বেঙ্গল আর্টিলারির মেজর স্টোনার আমার বাবা। আমরা 2 বোন, জুলিয়া আর আমি যমজ। উনি মারা যাওয়ার পর আমাদের বয়স যখন মাত্র 2 বছর, মা বিয়ে করে ডাক্তার রয়লটকে। বিয়েটা হয় ভারতবর্ষে। মায়ের যা টাকা ছিল তা থেকে বছরে 1000 পাউন্ড আয় হতো। সৎ বাবাকে মা সব টাকাই উইল করে দিয়েছিলেন একটা শর্তে। আমাদের বিয়ের পর কিছু টাকা 2 বোনকে দিতে হবে। ইংল্যান্ডে ফিরে আসার পর 8 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মা মারা যায়। লন্ডনে প্র্যাকটিস করবেন ভাবছিলেন সৎ বাবা। এক ঘটনার পর তিনি আর সেসবের মধ্যে গেলেন না। স্টোকমোরানের বাপ ঠাকুরদার ভিটেতে ফিরে এলেন। প্রতিবেশীরা তখন খুব খুশি হয়েছিল, কিন্তু 2 দিন যেতে না যেতেই তারা সৎ বাবার ছায়া মারানোও ছেড়ে দিল। কারণ তার বদ মেজাজ। বাড়ি থেকে বেরোতেন না, কারো সঙ্গে মিশতেন না। বংশের আদি পুরুষের মতো এমনিতেই রকচটা ছিলেন। অনেক দিন গরমের দেশে থাকার ফলে মেজাজ আরও তিরিক্ষি হয়ে গিয়েছিল। কয়েকটা ঝামেলা পুলিশ কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এই সেদিন গাঁয়ের কামারকে পাঁচিলের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নদীর জলে। গায়ে তার আসুরিক শক্তি। মেলামেশা করেন যাযাবর বেদেদের সঙ্গে। নিজের কাঁটা জমিতে তাদের থাকতে দেন। নিজেও মাঝে মাঝে তাদের তাঁবুতে গিয়ে থাকেন। ওদের সঙ্গে ঘুরে বেড়ান। ভারতবর্ষের জন্তু জানোয়ার পুষতে ভালোবাসেন। একটা চিতাবাঘ আর একটা বেবুন তো নিজের বাগানেই ছেড়ে রাখেন। তল্লাটের কেউই তাই আমাদের ত্রিসীমানায় আসতে চায় না। কোনো চাকর বাকরও বাড়িতে থাকতে চায় না। আমরা 2 বোন সব কাজ করেছি। জুলিয়া মারা যায় 30 বছর বয়সে। আমার মতন তারও চুলে পাক ধরেছিল মৃত্যুকালে। বোন মারা গেছে? 2 বছর আগে। বুঝতেই পারছেন, এই অবস্থায় কেউই আমরা সুখে ছিলাম না। কোথাও বেরোতে পারতাম না, মাসির কাছে যাওয়া ছাড়া। মাসি বিয়ে থা করেননি, থাকতো হ্যারোতে। সেখানেই গিয়ে থাকতাম মাঝে মাঝে। 2 বছর আগে বড়দিনের সময় সেখানেই নৌ দপ্তরে এক আধা মাইনের রিটায়ার্ড মেজরের সঙ্গে জুলিয়ার বিয়ে ঠিক হয়। স্টোকমোরানে ফিরে আসার পর সৎ বাবা বিয়ের কথা শুনলেও কোনো আপত্তি করেননি। দিন কয়েক পরেই, মানে বিয়ের ঠিক 15 দিন আগে, একটা লোমহর্ষক ঘটনা ঘটল। মারা গেল জুলিয়া। এতক্ষণ চোখ মুদে শুনছিল হোমস। এবার
অর্ধ নিমিলিত চোখে বললে, সমস্তটাই বলবেন, কিচ্ছু বাদ দেবেন না। নিশ্চয় বলবো। সেই ভয়ঙ্কর রাতের কোনো কথাই এ জীবনে আর ভুলতে পারবো না। স্টোকমোরানের জমিদার ভবন 200 বছরের পুরনো। পোড়ো বাড়ির অবস্থায় পৌঁছেছে। একটা অংশে কোনো মতে থাকা যায়। শোবার ঘরগুলো একতলায়। একটা বারান্দার পাশে পাশাপাশি 3টে শোবার ঘর। 3টে ঘরেই জানলার পাশে ঘাস ছাওয়া লন। প্রথম ঘরটা সৎ বাবার, দ্বিতীয়টা জুলিয়ার, আর তৃতীয়টা আমার। এক ঘর থেকে আরেক ঘরে যাবার কোনো দরজা নেই, কিন্তু সব ঘরের দরজা আছে একই বারান্দায়। বসবার ঘরটা বাড়ির মাঝের অংশে। ভয়ঙ্কর সেই রাতে সৎ বাবা একটু তাড়াতাড়ি শুতে গেলেন। ঘরে গিয়ে কড়া চুরুট খেতে লাগলেন, ভারতীয় চুরুট। নিজের ঘরে বসে সেই গন্ধে তিষ্ঠতে না পেরে জুলিয়া এলো আমার ঘরে। আসন্ন বিয়ে সম্বন্ধে একটু গল্পগুজব করার পর 11টা নাগাদ উঠে দাঁড়ালো নিজের ঘরে যাবে বলে। তারপর বললে, এই হেলেন, তুই কি রাতে শীষ দিস? আমি বললাম, শীষ? কই না তো। ও বলল, কিন্তু রোজ রাতে জানিস, আমি না শীষের আওয়াজ শুনতে পাচ্ছি কদিন ধরে। আমি ভাবলাম, তুই বুঝি ঘুমিয়ে শীষ দেওয়া আরম্ভ করেছিস আজকাল। আমি বললাম, ধুর, আমি কেন দেব? ওই পাজি বেদেগুলোর কাণ্ড নিশ্চয়। ও বলল, তাহলে তো তুইও শুনতে পেতিস। লন থেকে শীষ দিলে তোর কানেও তো যাওয়া উচিত, তাই না? আমি বললাম, তোর মতন পাতলা ঘুম তো নয় আমার। জুলিয়া আর কিছু বলল না। ও চলে গেল নিজের ঘরে। ভেতর থেকে দরজায় তালা দেওয়ার আওয়াজ পেলাম। শার্লক হোমস বললে, আচ্ছা, আপনারা কি রোজ রাতেই দরজায় তালা দিয়ে শোন? দি, বাগানে চিতাবাঘ আর বেবুন ছাড়া থাকে বললাম না, দরজায় তালা না দিলে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারি না। তারপর? ঘটনাটা ঘটল সেই রাতেই। জানেন তো, যমজদের আত্মা সূক্ষ্ম যোগসূত্রে বাঁধা থাকে। তাই আসন্ন দুর্ভাগ্যের সম্ভাবনায় সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না কিছুতেই। অজানা আতঙ্কে কাঠ হয়েছিলাম বিছানায়। বাইরে ঝড়ের হুঙ্কার, জানলায় বৃষ্টির ঝাপটা শুনছি আর শুনছি। আচমকা ঝড় বাদলার এই মাতামাতির মধ্যেই শুনলাম নারী কণ্ঠের একটা ভয়ার্ত চিৎকার। ভীষণ আতঙ্কে চেঁচিয়ে উঠেছে আমার বোন। গলা শুনেই বুঝলাম। তড়াক করে বিছানা ছেড়ে নেমে গায়ে শাল জড়িয়ে ছুটে গেলাম করিডোরে। দরজা যখন খুলছি তখন যেন একটা চাপা শীষের শব্দ কানে ভেসে এলো, ঠিক যেমনটি আমার বোন বলেছিল, অবিকল সেই রকম। তার কয়েক মুহূর্ত পরেই ঝনঝন ঝনাত করে আওয়াজ কানে ভেসে এলো, যেন ধাতুর কিছু পড়ে গেল। করিডোর দিয়ে ছুটতে ছুটতে দেখলাম আস্তে আস্তে কবজার উপর ঘুরে যাচ্ছে বোনের ঘরের দরজা। আতঙ্কে কাঠ হয়ে চাইলাম সেই দিকে। না জানি কি জিনিস বেরিয়ে আসবে ঘর থেকে। বারান্দায় আলোয় কিন্তু দেখলাম আমার বোনই বেরোচ্ছে ঘর থেকে। ভয়ে বিকট হয়ে গিয়েছে মুখ। 2 হাত সামনে বাড়িয়ে হাওয়া আঁকড়াবার চেষ্টা করছে।
মাতালের মতো সারা শরীর দুলছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই ওর হাঁটু আর ভার সইতে পারল না, লুটিয়ে পড়ল মেঝেতে। এমন ভাবে কাতরাতে লাগলো, দেখে মনে হলো বিষম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ওর শরীরটা। প্রথমে ভেবেছিলাম আমাকে বুঝি চিনতেই পারছে না। তারপরেই আচমকা যন্ত্রণায় ভাঙা গলায় ভীষণ চিৎকার করে বললে, হেলেন, 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 ডোরা কাটা পিতে, ডোরা কাটা পিতে, ডোরা কাটা, ডোরা কাটা পিতে। আরো কিছু বলতে যাচ্ছিল, আঙুল তুলে ডাক্তারের ঘরের দরজাও দেখিয়েছিল, কিন্তু যন্ত্রণায় সিটিয়ে যেতে মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। আমি ছুটে গিয়ে তারস্বরে ডাকলাম সৎ বাবাকে। ড্রেসিং গাউন গায়ে হন্তদন্ত হয়ে উনি বেরিয়ে এলেন ঘর থেকে। বোনের পাশে এসে যখন পৌঁছলেন, তখন তার আর জ্ঞান নেই। তাড়াতাড়ি গলায় ব্র্যান্ডি ঢেলে দিলেন, গ্রাম থেকে ওই ওষুধপত্র নিয়ে আসার ব্যবস্থা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। জুলিয়ার জ্ঞান আর ফিরল না। জীবনী শক্তি ক্ষীণ হয়ে এলো। একটু একটু করে মরে গেল আমার বোনটা, ভয়াবহভাবে শেষ হয়ে গেল আমার চোখের সামনে। জুলিয়া, আচ্ছা, ধাতব আওয়াজ আর শীষ দেওয়ার শব্দটা কি ঠিক শুনেছিলেন আপনি? যেরকম ঝড় জলের আওয়াজ হচ্ছিল, তাতে ভুল শোনা বিচিত্র নয়। ভুল শুনেছি বলেই আমার বিশ্বাস। সেকেলে বাড়ি তো, হাজার রকম ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয় ঝড়ের রাতে। আচ্ছা, জুলিয়ার পরনে কি পোশাক ছিল? শোয়ার পোশাক, ওই বাঁ হাতে দেশলাই আর ডান হাতে একটা পোড়া কাঠি। গুরুত্বপূর্ণ পয়েন্ট। সর্বনাশের মুহূর্তে দেশলাই জ্বালিয়ে উনি দেখেছিলেন। আচ্ছা, পুলিশ কি বলল? অনেক তদন্ত করেও তারা মৃত্যুর সঠিক কারণ বার করতে পারেননি। ডক্টর রয়লাটের বদনাম তো কম নয়। কুখ্যাত হয়ে গিয়েছেন গোটা তল্লাটে। আমার সাক্ষ্য থেকে জানা গেছে, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেকেলে খড়খড়ি আর লোহার মোটা গারদওয়ালা জানলাও বন্ধ ছিল ভেতর থেকে। দেওয়াল নিরেট, মেঝেও নিরেট। চওড়া চিমনির মুখ 4টে শিক দিয়ে বন্ধ। সোজা কথায়, মারা যাওয়ার সময়ে জুলিয়া একলাই ছিল। তাছাড়া ওর শরীরে জোর জবরদস্তিরও কোনো দাগ বা চিহ্ন না, পাওয়া যায়নি। বিষ দেওয়া হয়েছিল কিনা দেখা হয়েছে? ডাক্তাররা দেখেছেন, বিষও পাননি। মৃত্যুর কারণটা তাহলে আঁচ করতে পারছেন?
সাংঘাতিক ভয়ে স্নায়ুতে চোট পেয়ে গেছে বলে আমার বিশ্বাস। কিন্তু কিন্তু ভয় পেল কেন, সেইটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, জিপসিরা কি তখন বাগানেই ছিল? সব সময় তো থাকে, তখনও ছিল জনা কয়েক। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই ডোরা কাটা ফিতেটা ঠিক কি হতে পারে? জিপসিরা অনেকে ওই রকম রুমাল মাথায় বাঁধে। আমি জানি না, ঠিক ঠিক বুঝতে পারছি না, হয়তো প্রলাপ বকেছে। হোমসের মাথা নাড়া দেখে বুঝলাম খুশি হতে পারেনি জবাব শুনে। সে বলল, হুম, খুবই গভীর জলের ব্যাপার। যাকগে, আপনি বলে যান। একা একা কাটল 2 বছর। মাসখানেক আগে আমারও বিয়ের কথা পাকা হয়ে গেল। সৎ বাবা কোনো আপত্তি করেননি। দিন 2 আগে বাড়ির পশ্চিম দিকে মেরামতির কাজ আরম্ভ হলো। আমার শোবার ঘরের দেওয়ালটা ভাঙা হলো বলে বাধ্য হয়েই বোনের ঘরে এসে শুলাম, একেবারে নিরুপায় হয়েই। আমার মানসিক অবস্থা তখন কিরকম আপনি অনুমান করে নিন। একদম ঘুমোতে পারছিলাম না, কেবল এপাশ ওপাশ করছি। গতকাল গভীর রাতে আচমকা শুনলাম সেই শীষের শব্দ, যে শীষ শুনেছিলাম জুলিয়া মারা যাওয়ার রাতে। আতকে উঠলাম, নেমে পড়লাম খাট থেকে, সারা রাত জেগে কাটিয়ে দিলাম। ভোর রাতে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে সোজা এসেছি আপনার কাছে। ভালোই করেছেন, কিন্তু মিস টোনার, আপনি তো সব কথা খুলে বলেননি আমাকে। সৎ বাবার অনেক কীর্তি আপনি চেপে গেছেন আমার কাছ থেকে। এই কথা বলেই হেলেন স্টোনারের কবজির ওপর থেকে জামার কাপড় সরিয়ে দিল হোমস। দেখলাম 5 আঙ্গুলের স্পষ্ট কালশিটের দাগ। জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে আপনার সঙ্গে, তাই না? লজ্জায় মুখ লাল হয়ে গেল মেয়েটির। তাড়াতাড়ি কবজি ঢেকে বললে, আসলে গায়ে আসরিক জোর তো, খেয়াল থাকে না। কিছুক্ষণ সব চুপচাপ। তন্ময় হয়ে আগুনের দিকে চেয়ে রইল হোমস। তারপর বললে, ব্যাপারটা খুবই রহস্যজনক। হাতে সময়ও বেশি নেই। আজই আপনাদের বাড়িটা একবার পরীক্ষা করে দেখতে চাই, কিন্তু সৎ বাবা যেন জানতে না পারেন। সম্ভব হবে? হ্যাঁ, হবে। উনি আজকে শহরে আসবেন আমি জানি। বেশ, তাহলে ওই কথাই রইল। বিকেল নাগাদ আমরা 2 বন্ধু আপনার বাড়ি যাচ্ছি। মিস টোনার চলে যাওয়ার পর হোমস বললে, ওয়াটসন, কি বুঝলে? বুঝলাম যে অকুল রহস্য, মানে দিশে পাচ্ছি না। আচ্ছা, জুলিয়া মারা যাওয়ার সময়ে ঘরে তো কেউ ছিল না, তাহলে? তাহলে মরবার সময় ওই ডোরা কাটা ফিতের কথা কেন বলে গেল? কেনই বা জুলিয়া শীষের শব্দ শুনতে পেত রাতে? আমার মাথায় আসছে না। ভায়া, ঘটনাগুলো তুমি পরপর সাজিয়েই দেখো না। প্রথমেই ধরে নাও সৎ মেয়ের বিয়ে আটকালে ডাক্তারের আর্থিক লাভ রয়েছে। তারপরেই দেখো ভদ্রলোকের সঙ্গে জিপসিদের দহরম মহরম এবং রাত্রে শীষের আওয়াজ। ডোরা কাটা ফিতের কথা বলেই মিস টোনারের জ্ঞান লোপ এবং একটা ঝনঝন শব্দ, যা কিনা খড়কড়ি বন্ধ করার জন্য লোহার খিল ফেলার আওয়াজ হতে পারে। সবকটা ঘটনা এক সুতোয় গাঁথলে রহস্যসূত্র ঠিকই পাওয়া যাবে। আরে,
আরে এ আবার কোন আপদ? দড়াম করে দরজা খুলে মূর্তিমান উৎপাতের মতন ঘরে ঢুকল দানবাকৃতি এক বৃদ্ধ। মাথার টুপি প্রায় দরজায় ঠেকেছে, এত লম্বা। নিঃশ্বাস ফেলছে ফোঁস ফোঁস করে। বলিরেখা আঁকা মুখটা হলুদ হয়ে এসেছে রোদে পুড়ে। মুখের পরতে পরতে অনেক দুষ্কর্ম প্রকট হয়ে রয়েছে। চোখ তো নয়, যেন আগুনের ভাটা রাগে জ্বলছে। বাজ পাখির মতো সরু খাড়া নাকের পাটা ফুলে ফুলে উঠছে রাগে। সব মিলিয়ে যেন একটা প্রেত ছায়া। হাতের চাবুকটা নাড়তে নাড়তে ক্রুদ্ধ হুঙ্কার ছেড়ে বললে আগন্তুক, শার্লক হোমস কনজন। আমি। শান্ত স্বরে বললে বন্ধুবর। আপনি? স্টক মোরানের ডাক্তার, ক্রাইমসবি রয়্যালট। বসুন। বসতে আসেনি, আমার সৎ মেয়ে এখানে এসেছিল। কেন? বড় ঠান্ডা পড়েছে বাইরে। কি বলছিল? হিংস্র চিৎকার ছাড়ল বৃদ্ধ। কি হলো? আজ রাতে তাহলে খিচুড়ি ভালোই জমবে। নিরুত্তাপ স্বরে বলে গেল হোমস। আচ্ছা, এড়িয়ে যাওয়া হচ্ছে। স্কাউন্ডারেল কোথাকার, তোমাকে আমি চিনি। এগিয়ে এসে নাকের ডগায় চাবুক নাড়তে নাড়তে দাঁত কিড়মিড় করে উঠলেন বৃদ্ধ। পরের ব্যাপারে কাঠি দেওয়া তোমারই স্বভাব। আচ্ছা, বড় চর্চায় বড় আনন্দ, তাই না? হোমসের হাসি সারা মুখে ছড়িয়ে পড়ল। এই স্কটল্যান্ড ইয়ার্ডের লক্ষ্য পায়রা কোথাকার। আপনার কথায় কিন্তু বেশ মজা আছে। যাবার সময় দরজাটা বন্ধ করে যাবেন, ঠান্ডা ঝাপটা আসছে। যা বলতে এসেছি সেটা বলবো, তারপরে যাব। আমার ব্যাপারে নাক গলাতে এসো না শার্লক হোমস। মিস স্টোনারের পেছন পেছন আমি এসেছি। আমি জানি এখানে সে এসেছিল। আমি কিন্তু লোক খুব খারাপ, ঘটিও না। দেখো তবে। এই কথা বলেই আগুন খোঁচানো লোহার ডান্ডাটা বিশাল বাদামি হাতে তুলে নিয়ে বেঁকিয়ে ফেলে দিল ফায়ারপ্লেসে। আমার মুঠোয় পড়লে এই দশাই হবে বলে দিলাম। চোখে মুখে জিঘাংসাকে প্রকট করে তুলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল সেই অসুর আকৃতির মানুষটি। অমায়িক মানুষ বটে। আমার চেহারাটা অবশ্য অত বিরাট নয়, তবে ভদ্রলোক দাঁড়িয়ে গেলে দেখিয়ে দিতাম কবজির জোরে আমিও কম যাই না। এই কথা বলে ইস্পাতের ডান্ডাটা তুলে নিয়ে এক ঝটকায় ফের আগের মতো সিধে করে দিল আমার বন্ধু। লোকটার স্পর্ধা দেখো, আমাকে কিনা সরকারি ডিটেকটিভ বলে গাল পাড়ে। যাগ্গে, ভালোই হলো, তদন্ত করার উৎসাহটা আরও বেড়ে গেল। মেয়েটার ওপর এখন অত্যাচার না হলেই হয়। ওয়াটসন, তাড়াতাড়ি করো, প্রাতরাশ খেয়ে নেওয়া যাক। তারপর আমি একটু বেরোবো ওই খোঁজ খবর নিতে। দুপুর 1টা নাগাদ বাড়ি ফিরল হোমস। হাতে এক তাড়া কাগজ, তাতে অনেক কিছু লিখে এনেছে সে। বললে, মিস টোনারের মা যে উইল করে গেছেন তা দেখে এলাম। আগে 1 বছরের আয় ছিল 1100 পাউন্ড, এখন 750 পাউন্ড। বিয়ে হলে প্রত্যেক মেয়ে বছরে পাবে 250 পাউন্ড। অর্থাৎ 2 মেয়ের বিয়ে হলে ভদ্রলোকের ভাড়ে মা ভবানী অবস্থা। নাও হে ওয়াটসন, এবার ওঠো, সকালের কাজটা বৃথা যায়নি। এবার শুরু হোক বিকেলের কাজ। আচ্ছা হ্যাঁ, সঙ্গে রিভলভারটা নিও। যে লোক কথায় কথায় লোহার ডান্ডা বাঁকায়, তার সঙ্গে রিভলভার নিয়ে কথা বলাই ভালো। স্টোক মোরানে পৌঁছে দেখলাম মিস স্টোনার আমাদের জন্যই বাড়ির বাইরে পায়চারি করছেন। হোমসকে দেখেই সাগ্রহে বললেন, ডাক্তার রয়্যালট লন্ডন গেছেন, ফিরতে সেই সন্ধে হবে।
জানি, দেখা হয়েছে আমার সঙ্গে। এই কথা বলে পুরো ঘটনাটা খুলে বলল হোমস। ফ্যাকাশে হয়ে গেলেন মিস স্টোনার। সাংঘাতিক ধরিবাজ তো, পিছু নিয়েছিল। অভয় দিয়ে হোমস বললে, ঘাবড়াবেন না, ওর চাইতেও ধরিবাজ লোক এবার ওরই পেছনে লেগেছে। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে মাসির কাছে রেখে আসব। চলুন ঘরটা দেখে আসি। সুপ্রাচীন প্রাসাদের প্রায় সবটাই পড়ো অবস্থায় পৌঁছেছে। একদিকে বাসোপযোগী একটা অংশে রাজমিস্ত্রির কাজ চলছে, ভাড়া বাঁধা, কিন্তু মিস্ত্রি নেই। একটা বারান্দার ওপর পাশাপাশি 3টে ঘর। শেষের ঘরটার দেওয়াল ভাঙা। হোমস সে ঘরে গেলই না। যে ঘরে মিস স্টোনার রাত কাটিয়েছেন সেই ঘরের লনের দিককার জানলাটায় লেন্স দিয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। ভেতর থেকে হুড়কো দিয়ে খড়খড়ি আটকানোর পর বাইরে থেকে অনেক চেষ্টা করেও খুলতে পারল না। হোমস বলল, মিস টোনার, আপনার শোবার ঘরটা মেরামত না করলেই কি চলছিল না? কোনো দরকার ছিল না। আমার তো মনে হয় ওই অছিলায় উনি আমাকে মাঝের ঘরে সরিয়েছেন। তাহলে চলুন ঘরের ভেতরটা গিয়ে দেখা যাক। ঘরটা সাদাসিধে, বহু পুরনো দেওয়াল, আসবাবপত্র মামুলি। দেওয়াল ঘেঁষা একটা সরু খাট, সিন্দুক, ড্রেসিং টেবিল, চেয়ার। এক কোণে বসে তীক্ষ্ণ চোখে সবকিছুই যেন মনের পর্দায় এঁকে নিতে লাগলো হোমস। বিছানার পাশে একটা দড়ি ঝুলছিল কড়ি কাঠের কাছ থেকে। ঝুমকো প্রান্ত লুটিয়ে রয়েছে বালিশে। এটা দেখে হোমস বললে, আচ্ছা, এই দড়িটা কিসের? ঘন্টার। হাউসকিপারের ঘর পর্যন্ত গিয়েছে। এ ঘরের সবকিছুই তো দেখছি পোকায় খাওয়া। দড়িটা সে তুলনায় অনেক নতুন মনে হচ্ছে। এই তো বছর 2 হলো লাগানো হয়েছে। বোন বলেছিল বলে? না না, জুলিয়া চায়নি। ঘন্টা টেনে ফরমাস করা আমাদের ধাতে নেই। কাজকর্ম আমরা নিজেরাই করি। দাঁড়ান, মেঝেটা একবার দেখি। এই বলে আতস কাচ হাতে নিয়ে মেঝের ওপর উপুড় হয়ে পড়ল হোমস। খুঁটিয়ে খুঁটিয়ে মেঝে পর্যবেক্ষণ করল নিমগ্ন চিত্তে। মেঝের প্রত্যেকটা ফাটা, দেওয়ালের তক্তা তন্ন তন্ন করে দেখার পর শেষে গেল খাটের কাছে। স্থির চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখ বুলল দেওয়ালের ওপর থেকে নিচ পর্যন্ত। সব শেষে ঘন্টার দড়ি ধরে মারল টান, আর টেনেই বলল, আরে, এ তো দেখছি একেবারে মিকি ব্যাপার। বাজছে না বুঝি? বাজবে কি করে? তারের সঙ্গে বাঁধা থাকলে তো। বেশ ইন্টারেস্টিং ব্যাপার দেখছি। এই নিন, নিজেই দেখুন না। হাওয়া যাতায়াতের ঘুলঘুলির ঠিক ওপরে হুকের সঙ্গে বাঁধা রয়েছে দড়িটা। এ কি অদ্ভুত ব্যাপার! অদ্ভুত বলে অদ্ভুত? আমি তো লক্ষ্যই করিনি এতদিন। আশ্চর্য ব্যাপার আরও আছে এ ঘরে। যেমন ধরুন না, এমন বোকা রাজমিস্ত্রি আপনি কখনো দেখেছেন যে হাওয়া যাতায়াতের জন্য পাশের ঘরের দেওয়ালে ঘুলঘুলি বানায়? একই মেহনাতে খোলা বাতাস আনা যেত যদি ঘুলঘুলিটা বানানো হতো বাইরের দেওয়ালে। এটাও সম্প্রতি তৈরি। ঘন্টার দড়িটা যখন এসেছে সেই সময় তো। হ্যাঁ, তখন কিছু রদবদল করা হয়েছিল। খুবই ইন্টারেস্টিং রদবদল, মিস টোনার। 1 নম্বর, দামি ঘন্টার দড়ি ধোঁকা দেওয়ার জন্য। 2 নম্বর, এমন একটা ভেন্টিলেটর যা ভেন্টিলেটরের কাজই করে না। চলুন এবার পাশের ঘর নিয়ে রিসার্চ করা যাক। ডক্টর গ্রাইমস বি রয়লেটের ঘরখানা একটু বড়, কিন্তু আসবাবপত্র একই রকম সাদাসিধে। ক্যাম্প খাট, কাঠের তাক ভর্তি বই, বেশিরভাগই যন্ত্রশিল্প সম্পর্কিত। বিছানার পাশে একটা আর্ম চেয়ার, দেওয়ালের পাশে একটা কাঠের মামুলি চেয়ার, একটা গোল টেবিল, একটা বড় লোহার সিন্দুক। চুল চেরা চোখে তন্ময় হয়ে প্রতিটি বস্তু দেখল হোমস।
সিন্ধুকে আঙুল ঠুকে বলল, কি আছে এতে? আমার সৎ বাবার ব্যবসার কাগজপত্র। ভেতরে দেখেছেন? অনেক বছর আগে একবারই দেখেছি, একদম কাগজে ঠাসা ছিল। ভেতরে আবার বিড়াল টেড়াল নেই তো? ভারী অদ্ভুত কথা বলেন তো। ডালার ওপরে একটা দুধের পাত্র দেখিয়ে হোমস বলল, বেড়াল নেই, তবে চিতা আর বেবুন আছে। তা বটে, চিতা আছে, বেড়ালেরই জাত, কিন্তু দুধে তার রুচি নেই। বলতে বলতে কাঠের চেয়ারটার সামনে হাঁটু গেড়ে বসে চেয়ার পর্যবেক্ষণে মন প্রাণ ঢেলে দিল হোমস। তারপর উঠে দাঁড়িয়ে লেন্স পকেটে পুরে বললে, থ্যাংক ইউ, সব বোঝা গেছে। আরে এই দেখো, আবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। যা দেখে তাজ্জব হলো শার্লক হোমস তা হলো একটা কুকুর মারার ছোট্ট চাবুক ঝুলছে বিছানার কোণে। ডগাটায় কিন্তু একটা ফাঁস। ওয়াটসন, হুম? কি বুঝলে? মামুলি চাবুক, কিন্তু ফাঁস বাঁধা কেন বুঝছি না। ওইখানটা কেবল মামুলি ঠেকছে না, দুনিয়াটা বদমাশ লোকে বোঝাই, বুঝলে? তার উপর যদি চালাক লোক পাপ কাজে নামে, তার মতো কুচুকরি আর হয় না। চলুন মিস টোনার, এবার একটু লনে যাওয়া যাক। মুখখানা অন্ধকার করে অনেকক্ষণ লনে পায়চারি করল বন্ধুবর। তারপর বলল, আমি যা বলবো আপনাকে কিন্তু তাই করতে হবে। এখন তো আপনার সিদ্ধান্তই শেষ কথা, মিস্টার হোমস। বেশ, তাহলে আপনি আজকে রাত কাটাবেন আপনার পুরনো ঘরে, আর আমরা রাত কাটাবো আপনার বোনের ঘরে। মিস স্টোনার আর আমি দুজনেই যুগপৎ অবাক হয়ে গেলাম। হোমস বললে, শীষের শব্দটা ঠিক কি আমি জানতে চাই। ওইটা নিশ্চয়ই গাঁয়ের সরাইখানা। হ্যাঁ, ওখান থেকে আপনার ঘরের জানলা দেখা যায়? যায়। তাহলে ডাক্তার ফিরে আসার পর মাথা ধরার অছিলায় আপনার ঘরে ঢুকে পড়বেন। যখন বুঝবেন উনি শুয়ে পড়েছেন, জানলা খুলে বাতিটা পাশে রাখবেন, যাতে সংকেত আলো আমরা দেখতে পাই। তারপর দরকারি জিনিসপত্র নিয়ে আপনার পুরনো ঘরে চলে যাবেন। মিস স্টোনার হোমসের বাহু স্পর্শ করে বললেন, আমার বোন মারা গিয়েছে কেন আপনি তা আঁচ করতে পারছেন মনে হয়, তাই না? করেছি। ভয়ে? না, কারণটা আরও একটু স্পষ্ট হোক, তারপর বলবো। এরপর আমরা চলে এলাম সরাইখানায়। ওপরতলায় এমন একটা ঘর বেছে নিলাম যেখান থেকে জীর্ণ প্রাসাদে মিস স্টোনারের ঘর দেখা যায়। বৈঠকখানা ঘরে আলো জ্বলে উঠল ডক্টর রয়লাট ফিরে আসার পরেই। ভদ্রলোক যে ভয়ঙ্কর রেগে আছেন তা দূর থেকে দেখেই বোঝা গেল। গেট খুলতে একটু দেরি করছিল গাড়োয়ান। তাতেই এই মারে কি সেই মারে ভাব দেখা গেল, সঙ্গে বাজ খাই চিৎকার। কি করছিলে তোমরা? ঘুমাচ্ছিলে নাকি? গেট খুলতে এত সময় লাগে? অন্ধকারে ঘরের জানলায় বসে এই সব দেখছি, এমন সময় হোমস বললে, ওয়াটসন, আজকের অভিযানে কিন্তু বিপদ আছে। তোমাকে নিয়ে যেতে ঠিক মন চাইছে না। কিসের বিপদ? আমি যা দেখছি তুমিও তো তাই দেখছো। তবে ভেন্টিলেটরটা দেখলে তো? তোর আরে অত ছোট ফুটো দিয়ে ইঁদুর পর্যন্ত গলতে পারবে না। ভায়া, এখানে আসার আগেই জানতাম ওরকম একটা ফুটো আছে। মাই ডিয়ার হোমস, আরে এটা বুঝছো না কেন? ফুটো না থাকলে নিজের ঘরে বসে জুলিয়া পাশের ঘরে চুরুট খাওয়ার গন্ধ পেতেন কি করে? আরে কিন্তু তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ভেন্টিলেটরটা তৈরি হলো, দড়ি ঝোলানো হলো, বিছানায় শুয়ে একটা মেয়ে মারা গেল। তিনটে ঘটনার যোগসূত্র কি বিচিত্র নয়? না মানে তিনটে ঘটনার মধ্যে আদৌ কোনো যোগসূত্র আছে বলেই তো মনে হয় না আমার। বিছানাটার বৈশিষ্ট্য দেখেছিলে? না তো।
চারটে পায়াই মেঝেতে আঁটা, ইচ্ছে করলেও সরিয়ে শোয়া যায় না। ঘন্টার মিকি দড়ির তলাতেই রাখতে হবে ওটাকে। হোমস হোমস, সাংঘাতিক ক্রাইমের গন্ধ পাচ্ছি। একটু একটু করে বুঝতে পারছি কি বলতে চাইছো। ভায়া, ডক্টরদের বিদ্যে থাকে, বুদ্ধি থাকে। তারা যদি ক্রাইমে নামে, তাদের চেয়ে বড় ক্রিমিনাল আর হয় না। এখন আর কথা নয়, তামাক খাওয়া যাক। রাত 9টায় অন্ধকার গ্রাস করল জীর্ণ সৌধকে। 11টায় একটা উজ্জ্বল আলো দেখা গেল অন্ধকারে। তড়াক করে লাফিয়ে উঠল হোমস। সংকেত এসে গেছে, ঠিক মাঝের ঘরেই আলো জ্বলছে। চলো। বাগানে পৌঁছে জুতো খুলে পা টিপে টিপে কিছু দূর যেতেই গাছের মধ্যে বিকলাঙ্গ শিশুর মতো কি একটা সরাত করে মাঠে নেমে গড়াগড়ি দিয়ে ফের সাত করে মিলিয়ে গেল গাছের আড়ালে। দারুণ চমকে উঠলাম আমি। সবলে আমার হাত খামচে ধরল হোমস। তারপরেই নিঃশব্দে হেসে বললে, বেবুনটা। বেবুন তো বুঝলাম, চিতাও তো আছে। ভাবতেই গা হিম হয়ে এলো। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তবেই নিশ্চিন্ত হলাম। খড়খড়ি বন্ধ করল হোমস। নিজে বসল বিছানায়, পাশে মোমবাতি আর দেশলাই, হাতে একটা সরু বেত। আর আমি বসলাম চেয়ারে, সঙ্গে নিলাম আমার রিভলভারটা। বাতি নিভিয়ে দিল হোমস। এবার চারিদিকে অন্ধকার, কোথাও এতটুকু আলোক রশ্মি পর্যন্ত নেই। দূরের গির্জায় 15 মিনিট অন্তর বাজছে ঘণ্টা। খড়খড়ির বাইরে একবার চাপা ঘর ঘর আওয়াজ শুনলাম। অর্থাৎ চিতা বাঘটা সত্যিই টহল দিচ্ছে বাগানে। সেই উৎকণ্ঠা, সেই উদ্বেগ, সেই প্রতীক্ষা জীবনে আমি ভুলব না। রাত 3টের ঘণ্টা বেজে যাওয়ার পর আচমকা ভেন্টিলেটরে যেন আলোর ঝিলিক দেখলাম। সেই সঙ্গে নাকে ভেসে এলো পোড়া তেল আর ধাতু তেতে ওঠার গন্ধ। অর্থাৎ চোরা লণ্ঠন চলছে পাশের ঘরে। হাঁটা চলার মৃদু শব্দও কানে ভেসে এলো। তারপর আধ ঘন্টা আর কোনো শব্দ নেই। পোড়া গন্ধটা কিন্তু বেড়েই চলেছে। এর ঠিক পরেই একটা নতুন শব্দ শুনলাম। শোঁ শোঁ করে এক নাগাড়ে যেন স্টিম বেরিয়ে যাচ্ছে কেটলি থেকে। শব্দটা কানে যেতেই হোমস বিছানা থেকে ছিটকে ফস করে দেশলাই ঘষে সপাং সপাং করে বেত হাঁকিয়ে চলল দড়িটার ওপর। সেই সঙ্গে চেঁচাতে লাগলো আতঙ্ক বিহ্বল কণ্ঠে, ওয়াটসন, দেখেছ? ওয়াটসন, দেখেছ? কি দেখব আমি? হঠাৎ আলো জ্বালানোয় চোখ ধাঁধিয়ে গিয়েছিল, কিন্তু একটা চাপা শীষের শব্দ ভেসে এসেছিল কানে। তারপরেই ওইভাবে পাগলের মতো বেত মারা। দেখছিলাম শুধু হোমসের মুখের চেহারা। আতঙ্কে, ঘৃণায়, বিভীষিকায় পীর বর্ণ সে মুখ যেন চেনাই যায় না। মার বন্ধ করে ভেন্টিলেটরের দিকে চেয়েছিল হোমস। আচমকা নিশীথ রাতের নৈশব্দ খান খান করে জাগ্রত হলো একটা অতি ভয়াবহ আর্তচিৎকার। জীবনে এমন রক্ত জমানো মরণ হাহাকার আমি কখনো শুনিনি। ক্রমশ পর্দা চড়তে লাগলো চিৎকারের। আতীব্র যন্ত্রণা, নিঃসীম আতঙ্ক আর অপরিসীম ক্রোধ মিলে মিশে একাকার হয়ে গেল সব শেষের বুক ফাটা চিৎকারের মধ্যে। লোমহর্ষক সেই চিৎকার শুনে নাকি গাঁয়ের সবাই বিছানায় উঠে বসেছিল। গাঁয়ের বাইরেও অনেকের ঘুম ছুটে গিয়েছিল। অবর্ণনীয় সেই চিৎকার সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে অবশ করে তুলল আমাদের চিত্ত। ফ্যালফ্যাল করে মুখ চাওয়াচাই করলাম আমি আর হোমস। আস্তে আস্তে প্রতিধ্বনির শেষ রেশটুকুও দূর থেকে দূরে মিলিয়ে গেল। আবার সেই টুটি টেপা নৈশব্দ চেপে বসল নিশীথ রাতের বুকে। সব শেষ। পিস্তল নাও, চলো ডক্টর রয়লটের ঘরে। গম্ভীর মুখে বাতি জ্বালল হোমস। করিডোরে বেরিয়ে দুবার ধাক্কা মারল দরজায়। সাড়া এলো। হোমস দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢুকল।
আর তার পিছনে পিস্তল হাতে আমি দেখলাম এক অসাধারণ দৃশ্য। দেখলাম টেবিলের ওপর জ্বলছে একটা আধার লণ্ঠন। শাটারটা অর্ধেক খোলা, তির্যক রশ্মি রেখা গিয়ে পড়েছে সিন্দুকের ওপর। টেবিলের পাশেই চেয়ারে বসে রয়েছেন ডক্টর গ্রাইমস বি রয়লট। পরনে ধূসর লম্বা ড্রেসিং গাউন, নগ্ন গোড়ালি দেখা যাচ্ছে তলার দিকে, পায়ে লাল তুর্কি চটি। বিকেলবেলা ফাঁস ওলা যে চাবুকটা দেখে অবাক হয়েছিলাম, এখন দেখলাম কোলের ওপর রয়েছে সেই চাবুকখানি। চিবুক ওপরে তোলা, ভয়াবহ আড়ষ্ট চাহনি নিবদ্ধ রয়েছে কড়িকাঠের দিকে। আর কপাল ঘিরে রয়েছে একটা অদ্ভুত হলদে ফিতে, ছিটছিট বাদামি দাগ দেওয়া ডোরা কাটা ফিতে। খুব আট করে যেন মাথায় বেড় দিয়ে রয়েছে বিচিত্র সেই ফিতেটা। আমরা ঘরে ঢুকলাম। ডাক্তার কিন্তু নড়লেন না, কথাও বললেন না। ডোরা কাটা ফিতে, সেই ছোট ছোট দাগ দেওয়া ডোরা কাটা ফিতে। ফিস ফিস করে বলল হোমস। এক পা এগিয়ে গিয়েছিলাম আমি, অমনি নড়ে উঠল মাথার আশ্চর্য পাগড়ি এবং চুলের মধ্যে থেকে বেরিয়ে এলো চ্যাপ্টা রুইতনের মতো মোটা মাথাওলা গা ঘিন ঘিনে একটা সরীসৃপ। চেঁচিয়ে উঠল হোমস। অ্যাডার সাপ বান্দায় থাকে, ভারতবর্ষের সবচেয়ে বিষধর সরীসৃপ। ছোবল মারার 10 সেকেন্ডের মধ্যে অক্কা পেয়েছেন ডাক্তার। নিজের ফাঁদেই শেষ পর্যন্ত পড়তে হয় কুচক্রিকে। অন্যের বুকে ছুরি মারতে গেলে সে ছুরি নিজের বুকে বেঁধে যায়। যাক, এখন ডেরায় পাঠানো যাক সরীসৃপ মহাপ্রভুকে। তারপর মিস টোনারকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে খবর দেব পুলিশকে। ঝট করে ডাক্তারের কোল থেকে ফাঁস দেওয়া চাবুক তুলে নিয়ে হোমস অ্যাডার সাপের গলায় ফাঁস আটকে টেনে নিয়ে গেল সিন্দুকের মধ্যে, আর তারপর বন্ধ করে দিল পাল্লা। পরের দিন বাড়ি ফেরার পথে হোমস যা বলল তা হলো কিছুটা এই রকম। ভায়া ওয়াটসন, জিপসি আর ফিতের কথা শুনে গোড়া থেকেই একটা ভুল ধারণা করেছিলাম, শুধু একটা ব্যাপার ছাড়া। এই ভেন্টিলেটরটা চোখ খুলে দেয় আমার। জানলা দিয়ে কিছুই ঢোকা যখন সম্ভব নয়, তখন বুঝলাম ঘুলঘুলিটার ফুটো দিয়েই এমন কিছু বেরিয়ে আসে, বিছানা পর্যন্ত যাকে নামাবার জন্যে ঝোলানো হয়েছে ওই দড়িটা। ভারতবর্ষের ভয়ানক জীবজন্তু পোষার শখ আছে শুনে সন্দেহ ঘনীভূত হল। রাসায়নিক পরীক্ষায় ধরা যায় না এমন বিষ যদি শরীরে ঢোকানো যায়, মৃত্যুর কারণ কিন্তু ধরা পড়বে না। ছোবল দেওয়ার ছোট্ট দুটো ফুটো অনেকের নজর এড়িয়ে যাবে। শীষ দেওয়া হতো সাপটাকে ডেকে নেওয়ার জন্য, দুধের লোভও দেখানো হতো, কিন্তু ঘুমের ঘোরে সাপের লেজে পা দিলে কামড় তো একদিন খেতেই হবে। এই সিদ্ধান্ত মাথায় নিয়ে ঢুকলাম ডাক্তারের ঘরে। চেয়ার পরীক্ষা করলাম, দেখলাম ডাক্তার তাতে উঠে দাঁড়ায়, নইলে তো ভেন্টিলেটরের নাগাল ধরা যাবে না। ফাঁস ওলা চাবুক, লোহার সিন্দুক আর দুধ, এই দেখে কোনো সন্দেহই আর বাকি রইল না। ঝনঝন আওয়াজটা আসলে লোহার সিন্দুকের ডালা বন্ধ করার আওয়াজ। সরীসৃপকে সিন্দুকে চালান করে সিন্দুক বন্ধ করছিল ডাক্তার। সাপের ফোঁসফোঁস শব্দ শুনেই বেত মেরে ভাগিয়ে দিয়েছিলাম যার কাছ থেকে এসছে তারই কাছে। মার খেয়ে সামনে যাকে পেয়েছে তাকেই ছোবল মেরেছে। সুতরাং লোকে বলবে আমি হয়তো ডক্টর গ্রাইমস বি রয়লটের মৃত্যুর কারণ। তাতে অবশ্য আমার বিবেক কোনোদিনই কাতর হবে না, বুঝলে ওয়াটসন? শেষ হলো আজকের গল্প। কণ্ঠ জয় মহাপাত্র, অর্পিতা দে এবং প্রীতম দেবনাথ। শব্দ পরিকল্পনা নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনা, সম্পাদনা এবং পোস্টার ডিজাইন সম্মান রায়।